ঋণ শোধ করতে পারবেন তো? শোধ করবেন কোত্থেকে? আপনার বৈদেশিক ঋণ তো টাকা ছাপায় শোধ করতে পারবেন না। সরকার এখানে কূটনৈতিকভাবে ফেইল করেছে। আমরা সতর্ক করে দিতে চাচ্ছি, কারণ দিন শেষে ভুক্তভোগী ভাই যেটা বললো, শুধু সরকার হবে না, ভুক্তভোগী আমাদের প্রত্যেকটা মানুষকে হইতে হবে, বাংলাদেশকে হইতে হবে। পেন এন্ড পেপারসে অনেক কিছু ভালো ভালো দেয়া যায়। বিএনপিও তাদের নিজের দলীয় 31 দফায় দিয়েছে অনেক ভালো ভালো কথা, একটাও আল্লাহর রাস্তে মানে না। বাংলাদেশে দুদক মানে হলো সরকারি দলের দুর্নীতিকে সার্টিফিকেট দেওয়া। এ পর্যন্ত কোনো সরকারের কোনো বাজেট তারা কি ফুলফিল করতে পারছিল? না, হয় নাই। সবগুলি যা বলছে ওগুলি বাগাড়ম্বর ছাড়া পরবর্তীতে আর কিছু প্রমাণ হয় না। কিন্তু আমি ধরে নিলাম এটাও বাগাড়ম্বর, আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম এরাও পারবে না। যেভাবে বিরোধী দল যেভাবে ব্যাখ্যা করে দেখাচ্ছে, ব্যাখ্যাগুলো কিন্তু ভালো, আমি ব্যাখ্যাগুলি কিন্তু ইগনোর করছি না। এই ব্যাখ্যাগুলি থাকা উচিত, থাকলে বরং ওনাদের একটা সতর্ক হওয়ার সুযোগ থাকবে যে এটা কেন তারা বলতেছে, তাহলে বোধহয় পারবো না। এটা ভালো, কিন্তু ফিল গুড এই কথাটা তো আমি অনেকদিন পরে শুনলাম। আবার দেবপ্রিয় বলছে যে চিন্তার একটা আছে, কালকে বলছে। ফ্রেন্ড, আমি বলি বাজেটে বুঝি না, কিন্তু বাজেট বক্তৃতা মাঝে মাঝে পড়ি টুকটাক, এমনি এমনি পড়ি, আছে না কিছু পড়ি। এটা কিন্তু পড়তেও ভালো লাগছে, সিনসিয়ারলি পড়তেছে। সুলিখিত বাজেট কিন্তু এটা, আমি এটা কিন্তু প্রশংসা করছি না, বাট সুলিখিত। মানে আমার কাছে কেন যেন মনে হয়েছে এই বাজেটটা টোটালি আমলাতান্ত্রিক বাজেট না। মানে আমলারা লিখে দিয়েছে, ওনারা খালি পড়েছেন, আমার কাছে তা মনে হয় নাই। আমার কাছে এই বাজেটটা সহজবোধ্য মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তবে একটা কথা আমি বলি, সেটা হলো কি, আপনি যত হিসেব বাজেটটা মানে কি, আমি কয় টাকা ইনকাম করবো, কয় টাকা খরচ করবো, ঘরে ঘরে বাজেট হয়। আমার ঘরে বাজেট আমার বউ করে, এবং সে তার মতো করে। এবং সে এটা হিসাব করে আমার হাজব্যান্ড কত টাকা আনবে, কি আনবে না আনবে, আমি কত টাকা ব্যয় করবো, ওইভাবে হিসাব করে। তো এটাই তো গভর্নমেন্টের কাজ, এটা দেশটা কেমন চালাবে। আপনি যদি কর্মসংস্থান করতে না পারেন, তাহলে কিন্তু আপনি খরচ দেখাচ্ছেন, মানুষের জীবন কেমনে চলবে রে ভাই, মানুষ কিনবে কেমনে করে? এই পয়েন্টগুলো কিন্তু থাকতে হবে। আপনি এই যে এর জন্য বরাদ্দ রাখছেন, মানে আপনার সরকারি কর্মচারীর জন্য বাড়তি বেতন দেবেন, আপনি যেন আলাদা একটা বরাদ্দ, আলাদা একটা বরাদ্দ আপনি হিসাব করে রাখছেন। এই বরাদ্দটা আগামীতে আরো বাড়বে। এইটা বাড়লে যে দ্রব্যমূল্যের উপর একটা প্রভাব পড়বে না? তাহলে আপনার যা নাকি বেসরকারি চাকরিজীবী আছে, তারা কি আপনার লোক না? তারাও তো আপনার লোক, তারাও তো আপনাকে ভোট দিচ্ছে। যে ভোট দেয় নাই সেও তো আপনার লোক। হ্যাঁ, এখন তো সবার প্রধানমন্ত্রী, সবার লোক। তো তাদের কথা আপনি ভাবছেন? আপনি কি কোনো বেসরকারি উদ্যোগ থেকে ডেকে বলছেন যে আমি সরকারি কর্মচারীদের যেভাবে বেতন বাড়াচ্ছি, আপনারা সে আনুপাতিক হারে আপনার ওদেরও বেতন বাড়ান? বলছেন আপনি? বলেন নাই কেন? বলা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? পড়ে তো, করেন নাই কেন? তাহলে এই মানুষগুলো জীবনযাপন কেমনে করে যাবে? এটা কিন্তু দেখার দায়িত্ব আপনার। বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ না হওয়ার পেছনে কি দায়ী? আমরা বিনিয়োগ বোর্ড একটা করেছি, বিদেশ থেকে একজন, বিদেশ থেকে বলি না, আমি আকাশ থেকে বলি, উনি তো আকাশ থেকে জাম্প করেন, এক লোক নিয়ে আসছেন, আশিক চৌধুরী। ওনাকে তবে এই সরকার রেখেও দিয়েছে, যে দু চারজন লোককে রাখছে তার মধ্যে উনিও একজন। বিশাল ক্যারিজমেটিক লোক, জীবনে কোনদিন বিনিয়োগ আনা কোনো এক্সপিরিয়েন্স ওনার আছে, চাকরি করতো ওটা ব্যাংকে, তারা ধরে নিয়ে আসছেন আপনি এখানে, এনে বিশাল একটা পোস্টে বসাই দিচ্ছেন। কি তার যোগ্যতা এখনো বুঝতে পারলাম না। আমাদের দেশে জন্মগ্রহণ করছে এক লোক, সে ভারতে যে $20 বিলিয়ন বিনিয়োগ করে, তাকেও তো আপনি আনতে পারেন নাই। আমার ঢাকার ছেলে, তাকেও তো আপনি আনতে পারলেন না, এই রবিন খুদাকে। তো আপনি কি করছেন? আপনি আপনার সারা জীবনের মানে এই অ্যাচিভমেন্টটা কি? ওই এরোপ্লেন থেকে জাম্প করা, এই তো ওটাই করেন। তো এখন আমাদের দেশে আপনার ভদ্রলোকে তো বোঝা উচিত কি করতেছে তারা। তো বিনিয়োগটা কোথায় ভাই? বিনিয়োগ ছাড়া হবে না। বিনিয়োগ না করলে শিল্প হবে না, শিল্প না করলে হবে না, কর্মসংস্থান হবে না। আপনি কেমন করে করবেন? তো সেই জিনিসগুলো কিন্তু জরুরি। কর্মসংস্থান না হলে ভাই একটা জাতির সামনের দিকে যাবে না রে ভাই। সেই জায়গাটা কোথায় করবেন, কিভাবে করবেন, এটা আপনাদের ব্যাপার। সেই ব্যাপারে খুব বেশি কিছু এই বাজেটটা আছে, এটাও আমার কাছে মনে হয় নাই। ঋণ নিবে, নতুন নেন, ঋণ আপনার হাতে পাবেন, আপনি যদি সে ইমেজ ক্রিয়েট করতে পারেন ঋণ পাবেন, কিন্তু পরবর্তী প্রশ্নতে আসবে ঋণ শোধ করতে পারবেন তো? শোধ করবেন কোত্থেকে? আপনার বৈদেশিক ঋণ তো টাকা ছাপায় শোধ করতে পারবেন না। ভালো ভালো যেই পলিসিগুলোকে পাত্তা না দিয়ে জাস্ট লুটপাটের একটা অর্থনীতি করে রাখা হয়েছিল এতদিন ধরে। আপনি দেখেন, মানে আমরা আসলে সরকারকে একদম
তীক্ষ্ণ প্রশ্ন মানে জর্জরিত করব, এটা আমরা মোটামুটি মেন্টালি আমরা প্রিপেয়ার্ড, এটা আমরা করবই, কিন্তু ইলজিক্যাল না, লজিক্যালি। যেমন আমি আমার এই সরকারের কাছে আমাকে তার পলিসি দিতে হবে। এই যে এত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, কোন পলিসিতে সেই টাকাগুলো ফিরিয়ে আনবে, আমাকে পলিসি দিতে হবে। আগামীতে তার যে দলীয় এমপি মন্ত্রী কিংবা অন্য যে কেউ হোক তাদেরকে ব্যবহার করে আর যে পাচার করতে পারবে না, এটার জন্য তারা কোন পলিসি রাখছে। কারণ এই যে ফুটা যদি ঝুরি হয়, তাহলে যতই বিভিন্ন জায়গা থেকে রাজস্ব আনুক আর ঋণ আনুক, ঝুরি যদি ফুটা হয় তাহলে অর্থনীতি কোনোদিন ঠিক থাকবে না। আসলে এভাবে যদি পাচার হতে থাকে, আমাকে তাদের পলিসি দিতে হবে। এই সংসদে বিএনপির সংসদ সদস্য কয়েকজন মিলে প্রায় 3,000 কোটি টাকার বেশি ঋণ খেলাপি। আমাকে বলতে হবে যে এটা তারা কবের মধ্যে এই টাকাগুলো পরিশোধ করবে, কিভাবে পরিশোধ করবে। বিগত 4 মাসে আমরা এই ধরনের কোনো পলিসি লক্ষ্য করি নাই। আপনি দেখবেন, আপনি এই টকশোটা গ্রামের হাজার হাজার মানুষ ছোট্ট একটা চায়ের দোকানে বসে এই টকশোটা দেখছে। আমরা যখন গ্রামে যাই এই দৃশ্য দেখি। আপনি গ্রাম পর্যায়ে যান, একটা শ্রেণীর মানুষের টাকা অনেক বেড়েছে, আবার একটা শ্রেণী যেটা অনেক বড়, মানে এই শ্রেণীর মানুষটার টাকা কমেছে হাতে। যারা গরিব মানুষ তারা আরও গরিব হয়েছে। অল্প একটা শ্রেণী, হইতে পারে 5%, হইতে পারে আরও কম বেশি, এই শ্রেণীটার কাছে টাকা অনেক বেড়ে গিয়েছে। এবং মধ্যবিত্ত যারা আমরা আগে বলতাম যে আমরা মধ্যবিত্ত, মিডল ক্লাস, ওনারা এখন মনে মনে জানে ওনারা এখন মিডল ক্লাস না, ওনারা নিম্নবিত্ত কিংবা ওনারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, কিন্তু মনের শান্তির জন্য ওনারা বলে ওনারা মধ্যবিত্ত। কিন্তু আপনি দেখবেন যে এই বেতনভুক্ত যে মানুষটা ছিল, সরকারি হোক বেসরকারি হোক, তার এখন 15-20 তারিখের পরে তার আর চলার উপায় থাকে না। আসলে আপনি ধরেন একটা মানুষ, নিম্নবিত্ত মানুষ, তার ডায়ালাইসিস দরকার, আপনি সেখানে ধরেন ট্যাক্সটা কমাই দিলেন। কারা হার্টে রিং পরানো দরকার, আপনি সেখানে ট্যাক্সটা কমাই দিলেন। কিন্তু এই জিনিসটা ফেস করে কতজন মানুষ? গ্রামের যে মানুষরা 10%, 20%, এর বেশি তো না। তাহলে বাকি যে মানুষগুলো, আমরা অ্যাজ এ হোল সবাই, আমরা কিন্তু একটা পুরো দেশের অর্থনৈতিক অবস্থাটা কীরকম এটার দ্বারা আমরা প্রভাবিত হব। এই দেশে যদি ঋণ খেলাপি বেড়ে যায়, অর্থ পাচার বেড়ে যায়, চাঁদাবাজি বেড়ে যায়, এটার জন্য কিন্তু আমার সিঙ্গেল প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সো আমি ওই গভর্নেন্সটা, গুড গভর্নেন্সটা চাচ্ছি। কিন্তু আমরা যে জিনিসটা আসলে দেখতে পাচ্ছি, আপনি দেখেন, প্রথমেই সরকার আসার সাথে সাথে আমাদের জ্বালানি মন্ত্রী বলল 2 বছরে তারা কোনো জ্বালানির দাম বৃদ্ধি করবে না। আমরা দেখলাম 4 মাস যেতে না যেতে 2 বার বৃদ্ধি করেছে। এর প্রভাব প্রত্যেকটা জায়গায় পড়বে, কারণ এই জ্বালানির দাম বৃদ্ধির সাথে উৎপাদন, বন্টন, বিপণন, শিল্প কারখানা, সার থেকে শুরু করে সবকিছু সম্পর্ক আছে। তাহলে যখন এই প্রত্যেকটা জায়গায় দাম বাড়বে, আপনি মুদ্রাস্ফীতি কি দিয়ে কমাবেন? এখন সরকার দাম না বাড়িয়ে কি করবে? মিডল ইস্টের যে এই যে যুদ্ধটা তো সরকারকে মানে আরব সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সরকার তার না না না, এটা এই যে এটা আমরা সরকারকে, আমরা যেটা বলছি এটা আসলে সরকারকে ছেড়ে দেয় আর কি, এটা দায় সারা। সরকার এই 4 মাসের মধ্যে আপনি বিশ্ববাজারে তেল এত দাম বাড়ে নাই যে আপনার 20 থেকে 30% দাম বাড়াইতে হবে। এবং সরকার এখানে কূটনৈতিকভাবে ফেইল করেছে। না হলে কেন আমার হরমুজ প্রণালীতে, যেখানে দেশ হচ্ছে ইরান যারা এটা নিয়ন্ত্রণ করছে, তাদের সাথে তো আমার ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তাহলে আমি কোন জায়গায় ফেইল করলাম? তারা তো অনেক দেশে জাহাজ যেতে দিয়েছে, আমার দেশে জাহাজ কেন আটকে দিল? কারণ যখন ইরানের একটা দেশে প্রথম আক্রমণ করে দেশের সর্বোচ্চ নেতাদেরকে হত্যা করা হয়, আমি বিএনপি সরকার হিসেবে ইরানের অ্যাম্বাসিতে গিয়ে তাদেরকে সমবেদনা জানাইতে পারি নাই। যখন এইখানে একটা দেশের মানে প্রধানকে, সার্বভৌম একটা দেশের প্রধানকে এভাবে হত্যা করা হইলো, তখন আমি রাষ্ট্রীয়ভাবে আমার একটা প্রেস রিলিজ দিতে পারি নাই সরকারের ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে। এবং যেটাও দেয়া হয়েছে একটা, এটা হচ্ছে নতজানু, যারা আক্রমণ করেছে তাদের পক্ষে গিয়েছে। সো এটার কারণে তারা আটকে দিয়েছে। তাহলে এখানে কূটনীতির একটা ব্যর্থতা আছে। এবং যেটুকু বেড়েছিল এটা কিন্তু আবার পরে কমে এসেছে। সর্বোচ্চ 5% বাড়ানো যেত। আপনি দেখেন ভারতে 2 থেকে 3% মাত্র দাম বেড়েছে, তাহলে আমার 25 থেকে 30% বাড়ানো হলো। আপনি দেখেন এলপিজি গ্যাসের দাম প্রায় 30% উপরে বাড়ানো হলো, 600 টাকা, 1200 থেকে 1800 হয়ে গেল। আপনি দেখেন বিদ্যুতের দাম আবার এখানেও প্রায় 20%, 18 থেকে 20%-এর মতো বিদ্যুতের দাম বাড়লো। তো সমস্যা হচ্ছে এই যে জিনিসগুলো, যেগুলোর সাথে মানুষের প্রত্যেক দিনের লাইফ ইনক্লুডেড, দেশের অর্থনীতি পরিচালনা সবকিছু ইনক্লুডেড, সবকিছু বাড়লো। আর আপনি আমাকে যদি বলেন আপনার মুদ্রাস্ফীতি কমে যাবে, আপনি সব জায়গায় ছাড় দিবেন, ভাই ছাড় দেওয়ার জন্য তো আপনার টাকাটা লাগবে। তাহলে ওই টাকাটা আপনি কোথা থেকে ম্যানেজ করবেন এটাও আপনি আমাকে বলেন, কিন্তু এটা আপনি কোথাও বলতে পারতেছেন না। সো আমাদের এটাই আশঙ্কার জায়গা। এবং এই জায়গাটাতে আমরা সরকারকে আজকে শুরুর দিনে আমরা সতর্ক করে দিতে চাচ্ছি, কারণ দিন শেষে ভুক্তভোগী ভাই যেটা বললো, শুধু সরকার হবে না, ভুক্তভোগী আমাদের প্রত্যেকটা মানুষকে হইতে হবে, বাংলাদেশকে হইতে হবে। পেন এন্ড পেপারসে অনেক কিছু ভালো ভালো দেয়া যায়। বিএনপিও তাদের নিজের দলীয় 31 দফায় দিয়েছে অনেক ভালো ভালো কথা, একটাও আল্লাহর রাস্তে মানে না। আমি এই সরকারের কাছ থেকে আমি যেটা সবচেয়ে বেশি আশা করি, একটা গুড গভর্নেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমি যেটা মনে করি, দুর্নীতি কমানো।
দুর্নীতি নিয়ন্ত্রণ করা, দুর্নীতিবাজদেরকে ধরে সাজা দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা যদি আপনি আমাকে বলেন, সেটা হলো 4 মাস হয়ে গেল তারা দুদকটাকে গঠনই করতে পারলো না। এটা খুবই আনফর্চুনেট। আগে যে দুদকটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার আমলে, তারা যখন সবাই একযোগে পদত্যাগ করলো, তখন এটা কিন্তু স্পষ্ট যে সরকারই যাদের পদত্যাগ করতে বলেছে। তার মানে সরকার নিজের লোক রেডি না করে পদত্যাগ করতে তা বলছে। আপনি তাকে পদত্যাগ করে নৌকা খালি করে দিলেন। একজন লোক নৌকা চালাচ্ছে, ভালো চালাচ্ছে না, বলে ভাই তুমি তো চালাচ্ছ না ভালো, তো ওদেরকে তুমি নেমে যাও, ওরা ঝাঁপ দিয়ে নদীতে নেমে গেলো, তো নৌকা এখন ধরবে কে? এখন তো নৌকা খালি ঘুরে। তো আপনি আরেকজন মানে মাঝি ঠিক না করে ওদেরকে নামাই দিলেন কেন? তো ওরা চলতো, কিছু না চলাতে চলতো। তো এইটা হলো সরকারের, আমি মনে করি এটা ভয়ঙ্কর একটা ব্যর্থতা। এই ব্যর্থতার কোনো সীমা হয় না। কেন তারা দুদক? তারপর দুদক আমি পাচ্ছি না, তার মানে কি? আপনি দলীয় লোক নিয়োগ করতে হবে কেন? আপনি দলের বাইরে রাখেন। দুদকটা কখন বাংলাদেশে দুদক মানে হলো সরকারি দলের দুর্নীতিকে সার্টিফিকেট দেওয়া। আমরা দিন ধরে দেখে তাই আসছি। দেখছি, clean তো chit আমরা দেয়া এই সবাইকে। সরকারের কাছে ভালো কিছু আশা করি। তো সেটা যদি দলীয় লোক নিয়োগ করেন, ওই যে মোস্তাকুর রহমান মতো লোক যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছেন, এটাতে সরকারে কি 1 পয়সার সুনাম বৃদ্ধি হয়েছে? 1 পয়সা? তাকে জবাবদিহি করতেই হবে। মানে এই লোক যতদিন থাকবে জবাবদিহি করতে হবে। ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন, সরকারে 1 পয়সা সুনাম বৃদ্ধি হয়েছে? হয় নাই। দুদক ঠিক করতে পারছেন না, কোনো লাভ হয়েছে আপনার?